স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো মতপার্থক্য কাটিয়ে এখন অনেকটাই কাছাকাছি। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে বা একই সাথে গণভোট আয়োজনে সম্মতির কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে গণভোটে ইতিবাচক ফল এলে সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হবে নাকি সংস্কারের ভিত্তিতে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। এ নিয়ে আরও আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে যেমনটি বলছিলাম যে জনাব এহসানুল হক মিলন, আপনারা তো জুলাই সনদ বাস্তবায়নের যে আলোচনা চলছে সেখানে একটা বড় স্টেক আছে বিএনপির। তো আমরা আজকে অনেকদিন পরে মাঝখানে অনেকে হতাশ হয়ে গিয়েছিল যে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কিনা, বা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে, দীর্ঘ মিটিং হয়েছে। জুলাই সনদের কমিশনে শুধু নাস্তা খাওয়া হয়, আলোচনা হয় কম, এইসব অনেক সমালোচনা হয়েছে। তারপরও আজকে এসে আমরা একটু আশার আলো দেখতে পেলাম যে রাজনৈতিক দলগুলো অনেকটা কাছাকাছি এসেছে এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সবাইকে ধন্যবাদও জানিয়েছেন যে আমরা হয়তো খুব শীঘ্রই একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আর আরেকটি বৈঠকও তারা বলেছেন যে আশা করি সেই বৈঠকে আগামী 8 তারিখে যে বৈঠকটি হবে সেখানে বাস্তবায়নের ঘোষণাও তারা দিতে পারবেন এরকম আশা করছেন। সেক্ষেত্রে তাদের একটা ডেডলাইন ছিল 15ই অক্টোবরে সই বা রাজনৈতিক দলগুলো একটা চুক্তি স্বাক্ষর হওয়ার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো দু একজন হয়তো এখনও চূড়ান্ত মত দেয়নি বা তাদের অন্য মত আছে, কিন্তু বড় দলগুলো ঐক্যমতে পৌঁছেছে যে গণভোট একটা হতে হবে। সেটা জাতীয় নির্বাচনের আগে এবং পরে নিয়ে প্রশ্ন আছে, সেই নিয়ে আমরা পরে আলোচনায় যাবো। বাট এই যে একমত হলো, জুলাই সনদ একটা আশার আলো জাগাচ্ছে। তো এই প্রেক্ষাপটে আপনি এই জুলাই সনদটা বাস্তবায়ন এবং বিএনপি এবং জামায়াতের কাছাকাছি আসা বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমাদের উভয় বিজ্ঞ আলোচককে ধন্যবাদ। দেখুন, গণভোটের প্রশ্ন আসছে, প্রথমেই আসি জুলাই সনদ, জুলাই ঘোষণা বা আমাদের এই সংগ্রাম, এই বিপ্লব, এটি একটি জীবন্ত ইতিহাস আমাদের জন্য এবং চলমান। আমাদের রক্তের ঘা এখনও শুকিয়েনি। আমরা সব কিছুই করেছিলাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। গণতান্ত্রিক সরকার হবে, গণতান্ত্রিক সরকার হওয়ার পর তার দায়িত্ব তারা পালন করবে। এখন আমি যদি কথার এপিট আর ওপিটকে নিয়ে কথা বলি, গণভোটের কথা বলছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে না, কারণ অনেকেই রাজনীতির বাইরেও রয়েছে। অপরদিকে ওপিট হলো যে না, রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নেবে এবং জনগণ সেগুলি শুনবে এবং এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনৈতিক দলগুলোই দেখাবে। তো গণভোট এক অর্থে আমি মনে করি হতে পারে, কারণ এদেশের জনগণ, প্রত্যেকটি জনগণ সক্রিয়ভাবে গণভোটে অংশগ্রহণ করবে। এখন গণভোটে অংশগ্রহণ করার সময় প্রশ্ন থাকে যে এই গণভোটে অংশগ্রহণকারীরা এই জুলাই সনদের কোন বিষয়ে তারা কথা বলবে। প্রত্যেকটি কি আলাদা করে আইটেম ওয়াইজ, না একসাথে? আমি মনে করি আইটেম ওয়াইজের ভিতরে যেগুলি সনদে স্বাক্ষর করার জন্য ইতিমধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি, সেগুলিকেও আমাদের গণভোটে আনার প্রয়োজন নেই। আবার অন্যদিকে যদি দেখেন, রাজনৈতিক দলগুলো, তাদের তো ন্যারেটিভস থাকতে হবে জনগণের কাছে যাওয়া। সাধারণ ন্যারেটিভস সকলেরই এক, উন্নয়নের কথা, প্রতিশ্রুতির কথা, আকাশচুম্বী সেই স্বপ্ন দেখানো, সেই জায়গাটি আমি যাচ্ছি না। আমি যদি যাই যে এই জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো ঐক্যমত্য পোষণ করেছে, তার বাইরে যা রয়েছে সেগুলিকেও তো একটা ক্যাম্পেইনিংয়ের প্রয়োজন রয়েছে। এখন আবার প্রশ্ন আসছে, গণভোট কি নির্বাচনের আগে হবে না পরে হবে? দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরুতেই যদি বাধাগ্রস্ত হয়, গণভোটকে নিয়ে যদি আরেকটি নির্বাচনের প্রস্তুতি চলে, তাহলে আমি মনে করি যে এই নতুন বাংলাদেশে নতুন যাত্রাকে আবার বাধাগ্রস্ত হবে। সেই জায়গাটিতে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে। অপরদিকে প্রত্যেকটি দেশেই সময়ে সময়ে কিছু পরিবর্তন হয়ে থাকে। যেই পরিবর্তনগুলি হয় সেগুলি উন্নত বিশ্বে আমরা দেখেছি ইলেকশনের সময় আরেকটি ব্যালট পেপার থাকে, সেখানে হ্যাঁ না ভোট দেওয়া হয়।
তা আমরা যদি নির্বাচিত প্রতিনিধিরা ঐক্যমত্যে কিছু কিছু বিষয়ে পৌঁছেছি, বাকিগুলি যদি আমরা নির্বাচনের সময় হ্যাঁ না ভোট দিয়ে জনগণের সম্মতি আমরা নিতে পারি এবং নির্বাচনী এজেন্ডা প্রচার প্রচারণাতে ন্যারেটিভস হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলে আগের কাজ আগে হওয়া ভালো। ধরুন ঘোষণার 22 অনুচ্ছেদে ছিল সংবিধানের ভিতরে, আবার 27 অনুচ্ছেদে বলা হয়েছে। এই দুইটিকে বিতর্কে না এনে আমরা যদি সরাসরি একই পদ্ধতিতে যাই, যেটা হয়েছিল আগে 1991তেও, সেখানে 142 তারা উঠিয়ে নিয়েছিল, আদালতের রায় আবার ফেরত পেয়েছি এবং সংবিধানের সংসদ নির্বাচনের সময় পরে এবং ওই সময়ে যদি আমরা এই ভোটের ব্যবস্থাটি করি, তাহলে এই যে অনিশ্চয়তার কথায় কথা বলা হচ্ছে, নির্বাচন হবে কি, হতে দেবে কি, হতে পারবে কি, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতাও শুনেছি নির্বাচন না হওয়ার বিষয়ে অনেকে কাজ করছে এবং অনেকে এখানে মদত দিচ্ছে এবং টাকা পয়সা খরচ করছে। সেই সব প্রশ্নের সমাধানটা হতে পারে যদি আমরা সরাসরি নির্বাচনে চলে যাই এবং গণভোটের যেই অংশটি আমরা ঐক্যমত্য হতে পারিনি সেই অংশটি জনগণের উপরে ছেড়ে দিতে পারি, তাহলে প্রকৃত অর্থে গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থে পুনঃপ্রতিষ্ঠা করার অভিযানে একমত পোষণ করছি। ধন্যবাদ এহসানুল হক মিলন। জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, আপনি তো আজকে বৈঠকে ছিলেন এবং আপনাদেরও অবস্থান আছে একটি, পাশাপাশি জামায়াত ইসলাম জানিয়েছে যে তারা নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা গণভোট চায়। মানে আপনাদের দলের অবস্থান কি? এটা কি আগে করা সম্ভব? এরকম একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে 15 ফেব্রুয়ারি নির্বাচন নেই, তো নির্বাচন কমিশন অনেক ব্যস্ত আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক দুজনই খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজে খুবই ইম্পর্ট্যান্ট এবং মত তৈরি করার মানুষ তারা। আজকে আমি সাধারণ সম্পাদক হওয়ার পরে পার্টির আজকেই প্রথম আমি ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাই। তার আগে আমি আসলে কখনো যাইনি। আজকে মূলত আলোচনা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। অনেকগুলি প্রস্তাব ছিল, প্রায় 6টার মতো প্রস্তাব ছিল। বিএনপির একটা ছিল, জামাতের একটা ছিল, এনসিপির একটা ছিল এবং অন্যদেরও নানা রকম প্রস্তাব ছিল। সেইগুলি আজকে একটা কালমিনেশন তৈরি হয়েছে যে কিভাবে, যেমন কনস্টিটিউশনাল অর্ডার, সেইটার মধ্য দিয়ে মানে জুলাই সনদ গ্রহণ করার বিষয়টা আসছিল। তখন বলা হচ্ছে যে একটা কনস্টিটিউশন যখন অ্যালাইভ, যখন এটা বাস্তবে আছে, তখন কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে কি করে হলো আপনি জুলাই সনদ গ্রহণ করতে পারেন। ফলে এটা নাকচ হয়ে যায়। জামাতের দিক থেকে এটা বলা হয়েছিল, অধিকাংশরা বলেছেন এটা সম্ভব না। তখন আস্তে আস্তে আলাপে চলে আসলো যে গণভোটের মাধ্যমে, এবং গণভোট হলে 142-এ যে গণভোটের কথা বলা আছে সেটা হচ্ছে যে পার্লামেন্টে যদি সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট করে, তাহলে সেই অ্যামেন্ডমেন্ট যদি কাঠামোগত পরিবর্তন হয়, তাহলে গণভোটের মাধ্যমে সেটাকে জনগণের সম্মতি নিতে হয়। কিন্তু এই যে গণভোটের প্রশ্নটা আসছে সেটা কিন্তু প্রি গণভোট। আপনি জুলাই সনদ গ্রহণ করবেন কিনা বা জুলাই সনদের জনগণের অভিপ্রায় কিনা, পিপলস উইল কিনা, সেটা প্রমাণ করার জন্য গণভোটের প্রশ্নটা চলে আসছে। এবং অধিকাংশ লোক মানে পার্টির নেতৃবৃন্দই বলেছে যে সাইমultaneously এটা হইতে হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট দুইটা একসাথে হবে। জাতীয় নির্বাচনে আপনার এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন আইনসভা গঠিত হবে, সেই জনপ্রতিনিধিরা কি নামে অভিহিত হবেন, এইটা সংস্কার সভা, এটা সংবিধান সভা, এটা পার্লামেন্ট, এই প্রশ্নগুলো অনেক আজকে যেগুলো আলোচনা সেগুলি আমি বলছি, কোনো কিছু কিন্তু গৃহীত হয়নি, যে জন্য 8 তারিখ আবার সভা হবে, ফাইনালি সেখানে গৃহীত হবে। ফলে একটা চমৎকার ডিসকাশন আজকে সারাদিন হয়েছে এবং সেখানে অলমোস্ট গণভোটের মাধ্যমে মানে এই জনগণের উইলটা জেনে, জনগণের অভিপ্রায় জেনে মানে জুলাই সনদ গ্রহণ করা হবে কি হবে না সেই বিষয় হলো। তবে এই যে কনস্টিটিউশনে যেহেতু এই ধরনের মানে কী বলে আপনার গণভোটের কথা নাই, আবার 142 যখন হাইকোর্ট ইয়ে করছে, এখন এটা সুপ্রিম কোর্টে আছে, এখন সুপ্রিম কোর্টে কিন্তু এটা পেন্ডিং আছে। ফলে আমরা মানে 142 হাইকোর্টে পাশ হলেও বা প্রবর্তন হলেও যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটা কি অবস্থায় আছে সেইটা নিয়ে একটু মতভিন্নতা আছে। ফলে কেউ বলেছেন শেষ মুহূর্তে এসে, আমাদের এই বন্ধু জুনায়েদ সাকি বলেছিলেন যে এটার জন্য একটা জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ
করা যায় কিনা, যেটার মধ্য দিয়ে গণভোট নেওয়ার একটা প্রভিশন তৈরি হতে পারে, সেটা অবশ্য আমরা গ্রহণ করি নাই। ফলে এখানে নানা রকম চিন্তা আছে এবং সেই চিন্তাগুলিকে আরো মানে ক্লোজ করা। সিপিবির মতটা আমরা জানতে পারলাম না যে সিপিবি কিন্তু আমরা গণভোটের পক্ষে ছিলাম না, কিন্তু আজকের আলোচনার পরে বিএনপি তো একসময় গণভোটের পক্ষে ছিল না। আমি সেটাই বলতেছি, আমি 7 তারিখে মিটিংটা হওয়ার কথা ছিল, আমি আবেদন জানিয়েছি যে আমি সহ আরও কয়েকজন আবেদন জানিয়েছে যে এটা আরও একটা দিন বাড়িয়ে দেন, তাহলে আমরা পার্টির ইন্টারনাল মেকানিজমে আমরা একটা সম্মতি নিতে পারি এবং আমরা অন্যান্য মানে ইন্টার পার্টিও ডিসকাশন করে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ফলে এটা 7 তারিখের পরিবর্তে 8 তারিখে দুপুরবেলায় সম্ভবত শেষ সভা হবে, যেখানে হলে একটা ঐক্যমত্য তৈরি হবে আর কি। ধন্যবাদ জনাব আব্দুল তুষার। গণভোটের কথা শুনে আপনার মনে কি প্রশ্ন উদয় হচ্ছে, মানে যেই ইয়েগুলো, মানে এটা কি বাস্তবায়নযোগ্য বা এটা মানে আর কি বিষয় আছে যেগুলো জনগণের আসলে আরেকটু অ্যাওয়ার হওয়া দরকার? গণভোট তো আমাদের সচরাচর সবসময় হয় তা না। এখানে দুইজন রাজনীতিবিদ আছেন এবং দুইজনের সঙ্গে আমার এক ধরনের স্নেহের সম্পর্ক, তারা আমাকে স্নেহ করেন এবং আমি আমাদের সেই সম্পর্কে আমি যেতে চাই না, বলতে চাই না। কিন্তু যে বিষয়টি রয়েছে, রাজনীতি একভাবে বিষয়টিকে দেখবে, জনগণ কিন্তু আরেকভাবে দেখবে। প্রথমত সব জনগণ রাজনীতি করেন না এবং জনগণের রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা ভাবাও ঠিক না। এখন গণভোটের প্রশ্নে আমি ক্যাটাগরিক্যালি 1, 2, 3 করে বলবো, আপনি পরে আমাকে সময় না দিলেও চলবে, এখন আপনি ভালো করে শুনবেন। প্রথম বিষয় হচ্ছে এই গণভোট যে আইনের অধীনে হবে সেটি একটি সাংবিধানিক আইন। যে বিষয়টি স্থগিত ছিল বা বাতিল করা হয়েছিল, কোর্টের রায় এটা আবার ফেরত এসেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু এটা পুরোপুরি কোর্টে সুসম্পন্ন হয় নাই, কারণ এটি সুপ্রিম কোর্টে অপেক্ষমান আছে। তার মানে এখনও কিন্তু এটা অবশ্য পালনীয় একটি জায়গায় এসে পৌঁছায় নাই। যদি এটা আয়োজন করতে হয় তাহলে এই মীমাংসাটা আগে করতে হবে, 1। 2, গণভোট যদি হয়, আপনি এটা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে 2/3 সংসদ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তাহলে এই গণভোটে অন্ততপক্ষে 2/3 ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের সবাইকে এই গণভোটে যা বিষয়বস্তু সেখানে হ্যাঁ ভোট দিতে হবে। জনগণের 2/3 যদি একমত না হয়, তাহলে সংসদে 2/3 একমত হলে কনস্টিটিউশন কিভাবে বদলায়? কারণ ধরেই নেওয়া হয় ওই 2/3 সংসদ সদস্য 2/3 জনগণের প্রতিনিধিত্ব করছে। দেয়ারফর এই গণভোট যদি হয়, যেখানে কোনো সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে অথবা সংবিধানে নতুন কিছু যুক্ত হবে, তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশের টোটাল ভোটারের 2/3 হ্যাঁ বলতে হবে। তা না হলে এইটা সংবিধান যেভাবে পরিবর্তিত হয় সংসদে গিয়ে সেটার সঙ্গে সেই বিষয়টা এখন আইনি কাঠামো নাই। আইনি কাঠামো যেখানে নাই, দেখেন আপনি উত্তর দিলেন, যেটার আইনি কাঠামো নাই সেটা ওইখানে গিয়ে আইনে পরিণত করে জুনায়েদ সাকিরা বলছে, একজন বলছে অধ্যাদেশ দিয়ে দেন, একজন বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে দেন, তারা নিজেরাও শিওর না। যে বিষয়ে রাজনীতিবিদরা শিওর না সেটাকে তারা আইনে পরিণত করে গণভোট করার তারিখ ঠিক করার চেষ্টা করছেন। কোথায়? ভোটের দিন। এইবার আসেন, ব্রেক্সিটে গণভোট হয়েছে, ব্রেক্সিট ইংল্যান্ডে। স্কটল্যান্ড স্বাধীন হবে কি হবে না গণভোট হয়েছে, সেই গণভোটের আগে আলাদা করে সময় দেওয়া হয়েছে জনগণ যাতে শুধু গণভোট নিয়ে চিন্তা করতে পারে। জনগণ একদিকে ঠিক করবে কাফি ভাইকে ভোট দিবে না মিলন ভাইকে ভোট দিবে, আরেকদিকে চিন্তা করবে এই দুইজনের একটা প্রস্তাব আছে জুলাই সনদ নিতে হবে, ওইটাতে হ্যাঁ দিব নাকি কাফি ভাইকে না দিব। জনগণকে অ্যাওয়ারনেসের টাইম দিতে হবে এবং এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে স্বাধীনভাবে প্রচারণার সুযোগ দিতে হবে। আপনি গণভোট তো এইভাবে দিতে পারেন না যে গণভোটের পক্ষে সবাই আছে, এই গণভোটের বিপক্ষে লোক থাকতে পারে না। তাদেরকে স্বাধীনভাবে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে, যেটা ওই ব্রেক্সিটে ছিল, যেটা স্কটল্যান্ডে ছিল। গণভোট মানে কিন্তু এই না যে জনগণ ওই গণভোটের পক্ষে আছে। তারপরে হচ্ছে জুলাই সনদ তো একটি বা দুটি ঘটনা না, জুলাই সনদের অনেকগুলি বিষয় আছে। সেই বিষয়ে আমি ভোটার হিসেবে আমার হয়তো ধরেন কোথাও 21 নম্বরে আপত্তি, 12 নম্বরে আপত্তি, মানে আমি কোনো স্পেসিফিক নাম্বার বলছি না, মানে আপনার এক জায়গায় আপত্তি থাকতে পারে 12, ওনার আপত্তি থাকতে পারে 24, আরেকজনের আপত্তি থাকতে পারে 27। ভোট দিতে গেলে আমাকে পুরা সনদের ইয়াস অথবা নো দিতে হবে। আমি তো ধারায় ধারায় আলাদা আলাদা আমার মতামত থাকতে পারে জনগণকে। আপনি জনগণকে 27টা জিনিসে একসঙ্গে একমত হতে বলবেন কেন? ওই 27টা যে জনগণ নিচ্ছে, যে লোকটা ভোট দিচ্ছে, এমনকি যে লোকটা সিপিবি করে, সিপিবি যদি ইয়াসও বলে, সিপিবির একজন ভোটারের কিন্তু এটা মনে হতে পারে যে সিপিবি 27টা পয়েন্টে এক হয়েছে, কিন্তু আমি ভোটার হিসেবে মনে করি এই 27টার মধ্যে নেতৃবৃন্দ যে এক হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয় নাই। গণভোট করতে হবে একটা সিঙ্গেল কোয়েশ্চেন, এবং সেই সিঙ্গেল কোয়েশ্চেনে যদি গণভোট হয় তাহলে আমি মনে করি সেই সিঙ্গেল কোয়েশ্চেন অথবা মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল পয়েন্টস,
সংসদে আলোচিত হতে হবে। আরো জটিল হবে। যে ধারায় গণভোট করার কথা বলা হচ্ছে সেই ধারায় বলা হয়েছে সংসদে যদি 2/3 লোকজন কোনো কিছু বদলায় যেটা সাংঘর্ষিক, অথবা আমার যতদূর মনে পড়ে, আমি তো আর সংবিধান মুখস্থ করে রাখি না, অথবা যদি তারা করতে না পারেন অথবা এমন কিছু করেন যেখানে এই রায়ের দরকার আছে, তাহলে এটা গণভোটে যাবে। তার মানে কি আগে সংসদে আলোচনা হইতে হবে? আপনি সংসদে আলোচনা না করে একটা জিনিসকে গণভোটে দিয়ে দিচ্ছেন কেন? ওইখানে তো সংসদে আলোচনা করার কথা বলা আছে। এখন যে সরকার, এখন যে ঐকমত্য কমিশন, এটা কি সংসদ? জুনায়েদ সাকি যে একটা বক্তব্য দিয়েছেন, জুনায়েদ সাকি জীবনে সংসদে গেছেন? উনি যে আগামী সংসদে যেতে পারবেন এটা শিওর, কিন্তু উনি মতামত দিচ্ছেন গণভোটের পক্ষে। তাহলে আমি সাধারণ ভোটার হিসেবে আমি সেই আলোচনা অংশ নিতে পারি না কেন? আমার যুক্তি আমি দিতে পারি না কেন? জুনায়েদ সাকি একটা দল নিয়ে গিয়েছেন বলে উনি এখানে যেতে পেরেছেন, আমার দল নেই বলে আমার কোনো মতামত নাই। এরকম অসংখ্য নাগরিক আছে যাদের এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ আছে। আপনারা কি তাদেরকে টকশোতে ডাকবেন? তাদের মতামত চাপা পড়ে থাকবে এবং একটা বৃহৎ অর্গানাইজ শক্তি বলতে থাকবে এই গণভোটে হ্যাঁ দেন অথবা না দেন। এটা তো ভোটারকেও এক ধরনের, আমি মনে করি, অবজ্ঞা করা। ভোটার হিসেবে আমি মনে করি প্রথমে হতে হবে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনে আমরা ভোট দিব, ভোট দিয়ে আমরা রাজনীতিবিদদেরকে সংসদে পাঠাবো। সংসদের সংসদ সদস্যরা গণভোট করবেন, জনভোট করবেন না কি করবেন, সংবিধান নাড়বেন না চাড়বেন, ওইখানে বসে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা ঘন্টার পর ঘন্টা শুনবো, মানুষ অনুপ্রাণিত হবে অথবা মানুষ এটার বিপক্ষে যাবে, মানুষ তাদের উপরে চাপ সৃষ্টি করবে, কারণ রাজনীতিবিদদের উপরে জনগণের চাপ সৃষ্টি করার সুযোগ আছে। তারা মানুষের মতামত নেবেন এবং নিয়ে সেটা পরিবর্তন করবেন। জনগণের অভিপ্রায় যে এইটা তাদেরকে কে বলে দিয়েছে? অথবা জনগণ যে অভিপ্রায় বলার জন্য গণভোট চায়, এইটাই বা তাদেরকে কে বলে দিয়েছে? যে জিনিস আইনে ছিল না, আইন ছিল এক সময়, আবার ছিল না, আবার ফেরত এসেছে। এখন আপনি বলছেন জনগণকে এই পদ্ধতিতে অভিপ্রায় দিতে হবে। জনগণ যে গণভোট দিয়ে অভিপ্রায় দিতে চায়, এটার মতামত কোথায় নেওয়া হয়েছে? তাহলে আগের একটা গণভোট করেন যে একই দিনে নির্বাচন এবং গণভোট হবে কিনা। দ্বিতীয় হচ্ছে জনগণ আসলে এইসব প্রশ্নে গণভোট চায় কিনা, এই অভিপ্রায় আগে জানুক। রাজনীতিবিদরা এক জায়গায় হয়ে বলে দিবেন যে এটা জনগণের অভিপ্রায়, আর আমরা সেই অভিপ্রায় গণভোট করব। এইটা সংসদকে বলতে হবে যে এটা জনগণের অভিপ্রায়, কারণ সংসদে জনগণের রায় নিয়ে তারা গিয়েছেন। যাদের এখনো শিওর না কে জনগণের রায় পাবে এবং পায় নাই, তারা বসে ঠিক করছেন জনগণের অভিপ্রায় কোনটা। আমরা নিয়ে আলোচনা করবো, আপাতত আমরা একটু বিরতিতে যাই, আমাদের বিরতিতে যাওয়ার একটা সময় হয়েছে। ধন্যবাদ দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে আব্দুল তুষার কিছু প্রশ্ন তুলেছিলেন, পাশাপাশি আপনিও শুরুতে বলেছিলেন জনাব এহসানুল হক মিলন যে কোন কোন ইস্যুতে আমরা যাবো, বলেছিলেন যে যেগুলোতে ঐক্যমত হচ্ছে সেগুলোতে তো যাওয়ার প্রয়োজন নেই, নোট অফ ডিসেন্ট ইস্যুতে গেলেই হবে। আসলেও কি তাই? অনেকগুলো প্রশ্ন কিন্তু এই বিষয়ে তুষার ভাই বা আব্দুল বলেছেন। বক্তব্য যেটা জনগণের তো যেসব বিষয়ে রাজনীতিগুলোর ঐক্যমত হচ্ছে ওইসব বিষয়ে তো জনগণের জানার অধিকার আছে বা তাদের মত দেওয়ার অধিকার আছে। হ্যাঁ, সেটা তো আমি বললাম যে এপিটার ওপিট, রাজনীতিতে যদি এপিটি থেকে ওপিটে রয়েছে জনগণ, আর রাজনীতিবিদরাই সকল জনগণকে রিপ্রেজেন্ট করছে না, কিন্তু এই রিপ্রেজেন্টটা তখনই করে যখন নির্বাচন হয়ে যায়। তাহলে প্রথমে তো আগে রাজনীতিবিদরা ইলেক্টেড হওয়ার পরে রিপ্রেজেন্টেটিভ হিসেবে চায়। এই রিপ্রেজেন্টেশনটাই তো আমাদের এখনও হালাল করা হয়নি। প্রথমত হালাল করতে হবে, আর ইউ রিপ্রেজেন্টিং দ্য নেশন, সেটাকে আসতে হবে। সেই জায়গাটি তুষার সাহেব যাচ্ছিলেন। আপনি একটি দলের কত পার্সেন্ট ভোট, কত পার্সেন্ট সমর্থন, আর কত পার্সেন্ট রাজনীতি করে না, তাদেরকে তো অবজ্ঞা করতে পারেন না। আর সনদ যদি ডিরেক্টলি কনফ্লিক্ট হয় কনস্টিটিউশনে, ইন দিস কেস কনস্টিটিউশন অ্যামেন্ড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তো আপনাকে যেটা বললো 2/3 মেজরিটি লাগবে। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা যে প্রথমেই বলছিলাম যে আফটার দ্য ইলেকশন যে পার্টি ক্ষমতায় যাবে তাদের ম্যানিফেস্টোতে থাকবে তারা কি করতে চাচ্ছে, সেইটাকে নিয়ে এগোতে হবে। কিন্তু বলা হলো যে না গণভোটে যেতেই হবে, তার উপর আবার গণভোটকে যদি আপনি নির্বাচনের আগে নিয়ে আসেন, তাহলে আপনি এই জুলাই যে ঘোষণা, এই জুলাই যে আত্মহুতি, এই জুলাইয়ের রক্তক্ষরণ এখনও যে হচ্ছে, সেটাকে কিন্তু আপনি বিলম্বিত করছেন। তার মানে কি, আপনি নির্বাচনটা করতে যদি পারেন, তাহলে জুলাইয়ের এই ঘোষণা, এই বাস্তবতা, এই বিপ্লবকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। ইন দিস কেস তুষার সাহেব তো সেটা ভালোভাবেই বললেন, কিন্তু আমরা যেটা বলছি, আমরা বলছি যে হ্যাঁ আমরা যেতে পারি। আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভোটগুলি দেখুন, দ্বিতীয় ব্যালট থাকে, একাধিক ব্যালট থাকে। তো একাধিক ব্যালটে যেগুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, সেগুলি ছেড়ে দেন জনগণকে, তাহলেও তো একটা পজিশন আপনি নিলেন। কিন্তু আপনি যদি বলেন না
জনগণকে গণভোটে যেতে হবে। ভাই, জনগণ গণভোটে যাওয়ার আগে এই সব কিছু বোঝানোর সক্ষমতা আপনার কি অর্জন হয়েছে? সেটাও না। এই যে একই বিষয়টি পিয়ারের ব্যাপারও। আপনি কি শ্রীলঙ্কার উদাহরণ দেখছেন না? আপনি কি নেপালের উদাহরণ দেখছেন না? আপনি লোয়ার হাউসে যদি রেগুলার ইলেকশন হয়, আপার হাউসে আপনি যেতে পারবেন কি পারবেন না সেই সক্ষমতা অর্জন করেছে কিনা আমাদের জাতিগতভাবে সেটি তো বুঝতে হবে। এবং গণভোটের পরে আরো জটিল পরিস্থিতি তৈরি হবে কিনা, কেননা কেমন রায় আসবে তা তো আমরা এখনো জানি না। জটিল পরিস্থিতি এড়ানোর জন্য আমি যেটা মনে করি, যেগুলো ঐক্যমত্য হয়ে গেছে সেগুলো সব দল একত্রিত হয়েছে, হয়ে যাক। আর বাকি যেগুলো হচ্ছে না এগুলো আইটেম ওয়াইজ জনগণের সেই অর্থে জনরায় বলা যাবে না যদি আমরা তাদের সব বিষয়ে মতামত দেওয়ার সুযোগ না দিই জনগণকে। ও, আপনি জনরায়ের কথা বলছেন, তাহলে সব বিষয়গুলো যদি আপনি নিয়ে আসেন জুলাই সনদের, যেগুলি সাংঘর্ষিক হয়েছে সংবিধানের সাথে, সেগুলি কি করবেন? ইউসি, প্রশ্নের পাল্টা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলি যখন আপনারা তুলছেন তখনই আমরা মনে করি যে ডালমেকুসকালা হ্যায়, নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন এবং এই শহীদদের প্রতি আমরা অবজ্ঞা করছি, সেদিকে আমার দৃষ্টি যাচ্ছে। তা নাহলে হঠাৎ করে এই পরিবর্তন আনতে চাচ্ছেন ব্যাপকভাবে, সব পরিবর্তন এই জনগোষ্ঠী, আর অন্য কোনো পরিবর্তনের কথা তো আপনি বলছেন না। মনে করেন এই সরকার তারা ঐক্যমত্য করছে, আমরা যে এই বিগত সরকারের সময় দাউদকান্দি ওই টোল প্লাজায় বসে বসে ঘন্টার পর ঘন্টা গুনতাম, একটি তো মডার্নাইজেশন করতে গিয়েছে, বিদেশ থেকে এক্সপার্টিস এনেছে, একটা টোল প্লাজারও তো পরিবর্তন আনতে পারেনি। এই যে আমাদের বেকারত্ব বাড়ছে, প্রতি 4 জনে 1 জন করে বেকার রয়েছে, এই যে দ্রব্যমূল্য বাড়ছে, এই যে আইন শৃঙ্খলা বাড়ছে, সেগুলি তো অ্যাড্রেস করতে পারেননি। তো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা। নির্বাচনে তার এখন সংশয় নেই, নির্বাচন তো একটা হবেই, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি। আপনারা যদি গণভোট, গণরায়, গণকথা বলতে থাকেন, সবই যদি গণ করে দেন, তাহলে নির্বাচনের বিপক্ষে নিজেও তো সংশয় নাই, বারবার মির্জা ফখরুল সেটা বলছেন, নির্বাচনে তার কোনো সংশয় নেই। না, আমার তো সংশয় নেই, কিন্তু আপনারা যখন দাবি উঠাচ্ছেন একের পর এইটা হতে হবে, না হলে নির্বাচনে অংশগ্রহণ করব না, এই কথাগুলো যখন বলছেন তো সংশয় দ্বিধায় তো আমাদের বাড়ছে। তো নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এমন কোনো ইস্যু আনবেন না। দেখুন, যতই বিলম্বিত করছেন ততই কিন্তু আমাদের গণতন্ত্রটা একটি সন্দেহের সম্মুখীন হচ্ছে। এটা কি আপনি এড়িয়ে যেতে পারবেন? যদি এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত, তাহলে এতগুলি ইস্যু নিয়ে কি এখন আসতো? ধন্যবাদ। আমরা আবার পরে আসবো জনাব এহসান রাকিবুল্লাহ। জনাব আব্দুল্লাহ কাফি রতনই বলি, যেহেতু আপনি নিজেও বোধহয় এই নামে কাফি রতন মানে বেশ পরিচিত। কাফি রতন, আপনি মানে এই বিষয়ে মানে যে আবারও তুষারের কথা আসে যে আব্দুল তুষার যে এই প্রশ্নগুলো তুলেছেন, জনগণকে অ্যাওয়ার করে, এবং জনগণ আসলে এই সনদগুলো মানে ব্যাপকভাবে তো মানে জনগণকে অ্যাওয়ার করা হয় নাই। এরকম অবস্থায় গণভোট আমি প্রশ্ন যোগ করে দিই। হ্যাঁ, আমি বলার পরে আপনিও করতে পারেন। এরকম একটা গণভোট মানে আয়োজন করতে কি কি চ্যালেঞ্জ আছে, এইসব বিষয়ে কি কোন কমিশনে আলোচনা হয়েছে? আপনারা কি এইসব চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন? পাশাপাশি তুষাবে একটা বোধহয় যে ধারায় গণভোট হওয়ার কথা, সাংবিধানিক ধারা, সেটা তো হবে গণতান্ত্রিক সরকারের অধীনে। তাহলে এখন যদি গণভোট হয়, এটা কি গণতান্ত্রিক সরকারের অধীনে হবে বলে সিপিবি মনে করে? আমি মিলন ভাইয়ের শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই যে মিলন ভাই বলছেন যে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো চেষ্টা কিনা। আমি তো বলবো আমি রাজনীতিবিদদের, আমি ইনক্লুডিং মাইসেলফ দায়ী করব। যেমন ধর নেপালে সুশীলা কার্কি জাস্ট চেয়ারে বসে পরের দিনই ঘোষণা করলেন যে মার্চ মাসের 5 তারিখে ইলেকশন হবে। আমরা কেন পারলাম না? কারণ আমাদের নেতৃবৃন্দ প্রফেসর ইউনূস সাহেবের কাছে গিয়ে নানা রকম ডিমান্ড তৈরি করেছে। যেমন বামপন্থীরা গিয়ে বলছে যে আপনাকে সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে। আর যদি দিতে হয় তো সংবিধান পরিবর্তন করতে হবে। একটা অনির্বাচিত সরকারের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা আছে কি না সেটাও বুঝতে হবে। রাজনীতিবিদরা যদি এইটা না বুঝে যে একটা অনির্বাচিত সরকারের সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার নাই, বা রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, আমি সেটি বুঝি। সুতরাং আমরাই কিন্তু এক ধরনের প্রফেসর সাহেবকে বলার সুযোগ করে দিলাম যে বড় সংস্কার, ছোট সংস্কার, মাঝারি সংস্কার, নানা ধরনের সংস্কার। কিন্তু প্রফেসর সাহেব একটা বই কিন্তু এখন সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে 3-0 তত্ত্ব। 3-0 তত্ত্বের মধ্যে উনি মানে 0 প্রভার্টির কথা বলছেন, শূন্য দারিদ্র্যের কথা বলছেন। আপনার 2020 সালে যে করোনা হলো, তারপর থেকে বাংলাদেশের দারিদ্র্য বাড়ছে 18% তো এখন দারিদ্র্য হচ্ছে 27%। সুতরাং শূন্য দারিদ্র্যের জায়গায় দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে। আর যদি বলেন যে মানে খেলাপি ঋণ, সেটা এখন 28%। যদি আরও যদি অন্য যে মামলা টামলা করে যে ঋণগুলি আছে, এটা হলো 41% হয়ে গেছে। সুতরাং এই যে ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে কিন্তু বাংলাদেশের বাস্তবতা মিলছে। মিলন ভাই এই কথাটাই বলার চেষ্টা করছেন। আপনি যে প্রশ্নটা করলেন, এখানে কিন্তু যেমন ধরেন 11টা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সবচেয়ে 2টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হয় নাই।
ছাত্ররা জীবন দিছে, রক্ত দিছে, দেশ গণ-অভ্যুত্থান করেছে, কিন্তু শিক্ষা ছাত্র এই বিষয়ে কোনো কমিশন গঠিত হয়নি। না, এবার 11টা কমিশনের সবকিছু কিন্তু আসে নাই, 6টা কমিশন। আমি বলতেছি, তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশন হওয়ার দরকার ছিল কৃষি ব্যবস্থা, সেটা হয়নি। 11টা কমিশন হয়েছে, আলোচনা হয়েছে মাত্র 6টা কমিশন। কোন 5টা কমিশন আলোচনা হয় নাই? যেগুলি মানুষের জীবনযাত্রার মানের সাথে যুক্ত। কোনগুলি আলোচনা হয়েছে? যেগুলো হচ্ছে প্রশাসন, শাসন ব্যবস্থা, সংবিধান, নির্বাচন, দুদক, পুলিশ, প্রশাসন, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। 164টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, শেষে এটা 84টা প্রশ্ন গিয়ে ঠেকেছে। এই যে আলোচনাটা, এই যে ঐক্যমত্য কমিশন আলোচনাটা, এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি, কিভাবে শাসন ব্যবস্থাকে আরও দৃঢ় করা যায়, কিভাবে শাসন ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করা যায়, সেই আলোচনাগুলি হয়েছে। কিন্তু এখানে আলোচনা হয় নাই যে শ্রমিকদের ন্যূনতম মজুরি কী হওয়া উচিত, এখানে আলোচনা হয় না কৃষকদের ফসলের লাভজনক দাম কিভাবে পাবে, এখানে আলোচনা হয় না যে বেতন বৈষম্য কী হবে। আমি একসময় ব্যাংকার ছিলাম, তুষার আমার প্রশংসা করে ব্যাংকার হিসাবে। আমি দেখেছি ব্যাংকে একজন যেই ধরেন পিয়ন, ক্লিনার, গার্ড, তার বেতন হচ্ছে 10 থেকে 12,000 টাকা। আর আমার আমার সিও পেত 12 লক্ষ টাকা। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষকরা কম্পিউটার অপারেটর সমান বেতন পান, এগুলো নিয়ে আজকে ক্ষোভ জানিয়েছেন। আজকে শিক্ষক দিবস ছিল, এরকম অনেক বৈষম্য। আচ্ছা, আমি আরেকটা বলি, আমার মা কিন্তু শিক্ষক ছিল, 40 বছর শিক্ষকতা করেছে। আমি একবার খুব বেদনার সাথে লক্ষ্য করলাম, তখন বিডিআর ছিল, বিডিআরে যে একটা সৈনিকের বেতন আর প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন তার চেয়ে কম ছিল। শুধু আমি যে কথা বললাম যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলি নিয়ে বাদ পড়েছে, হ্যাঁ, সেইগুলি নিয়ে আলোচনা হয়নি। আলোচনা যে বিষয়গুলি আসছে সেগুলি একেবারে শাসনতান্ত্রিক ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেইগুলিতে আপনার অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন। যেমন আমরা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটা না হলে আমরা কোনোভাবেই সে স্বাক্ষর করবো না, আমরা যতই আমরা কথা বলি না। যে সংবিধানের মূলনীতি আমরা বলছি 4টা মূলনীতি, যেটা বিদ্যমান 4টা মূলনীতি আছে, সেইটা রেখে আপনি 3টা 4টা 5টা যোগ করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিদ্যমান মূলনীতি যদি আপনি বাদ দেন, তাহলে কমিউনিস্ট পার্টি কখনোই আপনার স্বাক্ষর করবে না, মানে যেটা স্বাক্ষর করতে বলে। ধন্যবাদ জনাব আব্দুল তুষার। আপনি মানে এই যে গণভোটের কথা বলা হচ্ছে, আপনার আগের বক্তব্যের ক্ষেত্রে যদি কিছু বাকি থাকে সেটা বলবেন। পাশাপাশি যে প্রশ্ন কাফি রতন ভাই তুললেন, যে জুলাই সনদ নিয়েই একটা প্রশ্ন আছে, যেহেতু অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাব আসেনি এবং অনেক কিছু, যেটা বললেন শাসনতান্ত্রিক বিষয়গুলোই বেশি এসছে। এখন তো গণভোট নিয়ে আমরা আলোচনা শুরু করে, এখন তো জুলাই সনদের সারবত্তা নিয়েই এখন প্রশ্ন তুললেন কাফি রতন। আপনি কি মনে করেন? কাফি ভাই যে প্রশ্নগুলি তুলেছেন এবং মিলন ভাই যে প্রশ্নগুলি করেছেন, দুজনেই আমি তাদের ভাই ডাকি, মানে ব্যক্তিগত জীবনেও। এই প্রশ্নগুলি সবই ভ্যালিড এবং এই প্রশ্নগুলি তারা সমাধান করবেন সংসদে, এইটা জনগণ হিসেবে আমরা আশা করি। কারণ আমাদের রায় সংসদে প্রতিফলিত হয়, জনগণের রায় তো গণভোট দিয়েও প্রতিফলিত হয় না। আসলে গণভোট হচ্ছে যখন অমীমাংসিত অবস্থায় চলে যায় কোনো প্রশ্ন, অথবা মীমাংসা হয় না এরকম জায়গাতে। এবং পরিষ্কার সংবিধানে বলা আছে যে নির্বাচিত সংসদ থাকতে হবে, তারপরে গণভোট হবে। এবং এই গণভোটে তো জনগণকে অ্যাওয়ারনেসের সুযোগ দিতে হবে, পক্ষে বিপক্ষে বলার সুযোগ দিতে হবে, বিনা বাধায় গণভোটে লোকজনকে যেতে দিতে হবে। যে দিন নির্বাচন হবে সেই দিন যদি গণভোটও হয়, রাজনৈতিক নির্বাচনে কিন্তু নানান ধরনের প্রতিকূলতা থাকে, গণভোটে কিন্তু সেই প্রতিকূলতা থাকে না। ফলে প্রতিকূলতা সৃষ্টির সুযোগ যেই দিনে, সেই দিনে আপনি জনগণকে বলছেন গণভোট দিতে, এটা তো আসলে পরস্পর সাংঘর্ষিক। বহু ভোটার আছে সংসদে ভোট দিতে যাবে না, কিন্তু গণভোট হলে যাবে। তাহলে সেদিন কি সে ঢুকে সংসদের ব্যালটটা সরিয়ে রেখে শুধু গণভোটে ভোট দিবে? ব্যাপারটাকে এরকম হবে আসলে? আপনার কি মনে আছে ওই বিষয়টা, যখন এই ইভিএমে ভোট হয়েছিল, মেয়রকে ভোট দিয়ে তারপরে কাউন্সিলরকে ভোট দিতে হইতো? তো ওইরকম যদি ব্যবস্থা হয় যে আপনাকে আগে সংসদে ভোট দিলে পরে তারপর ওইটাতে ভোট দিতে হবে, দুইটা একসাথে দিতে হবে, এইসব ব্যবস্থা হবে কি হবে না, এগুলাকে মীমাংসা করবে নির্বাচন কমিশন। কি প্রস্তুত একই সঙ্গে দুইটা ভোট নেওয়ার জন্য? সে বিষয়ে এখন আমরা জানি, একই দিনে দুইটার ফলাফল ঘোষণা করতে পারবে তারা? অনেক প্রশ্ন আছে, সেখানে না যাই। আমি মৌলিক প্রশ্ন, এইটা বলে আরপিও সংশোধন এবং আরপিও সংশোধন করতে হবে। সে আরপিও সংশোধন করার এখতিয়ার আছে তাদের এই মুহূর্তে। আপনার তো সংশোধনের একটা প্রক্রিয়া চলছেই। হ্যাঁ, আরপিও সংশোধনের ওনারা তো অনেক প্রক্রিয়া চালাচ্ছেন, কিছু হলে ওনারা বলেন, যেমন একবার একজন বলেছিলেন যে ওনাদের সব ম্যান্ডেট আছে, পোর্ট দিয়ে দেওয়া, এটা করা, সেটা যা খুশি করার ম্যান্ডেট আছে, এটা বলেছিলেন। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি একটা টক শোতে হাজির হয়ে বলেছেন তাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। তাহলে আবার এত মতামত চায় কেন? তাইলে আবার সংস্কার কমিশন করে কেন? তো এই যে জাতীয় ঐকমত্য কমিশন করার চেষ্টা করছে না, সবকিছুর ম্যান্ডেট আছে না, চাপিয়ে দিলেই তো পারতো। এরকম স্ববিরোধী বক্তব্য হাজার হাজার আছে। আমি এই জন্য আরেকটা জায়গাতে সবাইকে অনুরোধ করেছি যে একটু যদি বিতর্ক শিখতো,
বিনামূল্যে শেখাবো, স্ববিরোধী কথা যাতে না বলে। কাফি ভাইকে আমি ভালো ব্যাংকার কেন বলি জানেন? আমরা ওইখানে বসে ব্যাংকিং করতাম না, আমরা ওখানে গেলে একটু অবসরে বসে কাফি ভাইয়ের আমি এই আলাপটা করতাম যে পিয়নের বেতন যদি হয় 7,000, তাহলে সিওর বেতন কেন হবে 1,70,000? কেন 10 গুণ 15 গুণ 20 গুণ বেতন পাবে একজন ব্যক্তি, অথচ তাকে যারা সাহায্য করে তারা তার 10 ভাগ 15 ভাগ 17 ভাগের 1 ভাগ বেতন পায়? এবং ব্যাংকিংয়ের একটা মানবিক জায়গা আছে, পলিটিক্সের একটা মানবিক জায়গা আছে, যেটা নিয়ে আমি এখনো গল্প করি। উনি একটা ঘাট বদল করে দিয়েছিলেন, চাঁদপুরের ঘাট। সেই ঘাটটা বদলানোর কারণে ওইখানে লঞ্চ ডুবে না, এই গল্পটা কিন্তু ওনাকে নিয়ে হয় না। উনি নকলের জন্য হেলিকপ্টার ভাড়া করেছিলেন, সেটা নিয়ে অনেক গল্প হয়েছে, হেলিকপ্টার কেন ভাড়া করে। নকল ঠেকাতে হেলিকপ্টারে করে 25টা জায়গাতে একসঙ্গে যেতে হয়েছে, কিন্তু অন্য জায়গাতে 6 বার 10 বার 15 বার 1 সপ্তাহের মধ্যে হেলিকপ্টারে চললো, ওইটা ঠিক আছে, ওটা জনগণের অভিপ্রায়। এখন আসেন, আমি আমার প্রশ্নে আসি, এই যে স্ববিরোধী অবস্থা এইটা তৈরি হয়েছে কেন? কারণ আসল জায়গা থেকে অ্যাড্রেস করে নাই। জনগণের অভিপ্রায় শাসন ব্যবস্থার উপরে কি, এটা তারা জানতে চায়, কিন্তু জনগণের অভিপ্রায় বেকারত্বে কি? জনগণ কি চায় যে বীজ ব্যবসায়ীরা, সার ব্যবসায়ীরা, কীটনাশক ব্যবসায়ীরা, বহুজাতিক ব্যবসায়ীরা আমাদের পুরো কৃষি জগৎকে দখল করবে? এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে কথা বলেছেন, ফরিদা আপা, কই সেই বিষয়ে তো কমিশন হয় নাই, সেটা নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না। ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য তো আলাপ হচ্ছে না। বেতন কমিশনের কথা এত হয়েছে, এখনো পর্যন্ত বেতন ঠিক হলো না। মুদ্রাস্ফীতি কত % হয়েছে গত 10 বছরে কিংবা 15 বছরে? ঢাকা শহর ব্যাটারি রিক্সা দিয়ে, সারা বাংলাদেশ ব্যাটারি রিক্সা দিয়ে ভরে দিয়েছেন। আমি শেষ করছি, ব্যাটারি রিক্সা যারা চালায় তাদের লাইসেন্স আছে, কিন্তু ব্যাটারি রিক্সার গড় গতিবেগ কত? 30 কিলোমিটারের উপরে। ঢাকা শহরে মোটরসাইকেল চালানোর গড় গতিবেগ নির্দিষ্ট করা হয়েছে 30 কিলোমিটার। এটার জন্য লাইসেন্স লাগে, মোটরসাইকেলকে ট্যাক্স দিতে হয়। অথচ ঢাকা শহরে লক্ষ ব্যাটারি রিক্সা ছাড়ার পরিকল্পনা আমাদের সামনে এসেছে, সেটা চালাতে লাইসেন্স লাগে না, ব্যাটারি রিক্সার নিরাপত্তা বিধান করতে হয় না। এবং সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? সাধারণ দেখতে যেই চেহারা, সেই রিক্সার মধ্যেই মোটর ফিট করা হয়েছে। আবার অন্যরকম ব্যাটারি রিক্সাও আছে। জনগণ যখন রাস্তা পার হয় তখন সে দূর থেকে কি করে বুঝবে যে এটা কি পেডেল রিক্সা নাকি মোটর রিক্সা? সে তো একটা স্পিড হিসাব করে রাস্তা পার হয়। এই জন্য দেখবেন পথচারীরা ব্যাটারি রিক্সায় ভয়ঙ্করভাবে আহত হচ্ছে। এটা নিয়ে কোনো কথা নাই। ঘাট বদলালে যদি লঞ্চ ডুবি বন্ধ করা যায়, তাহলে ব্যাটারি রিক্সাকে বৈজ্ঞানিকীকরণ না করে এই সরকার কি করেছে জানেন? বিরাট কথাবার্তা বলেছে, বুয়েট দিয়ে আমরা ব্যাটারি রিক্সা ডিজাইন করেছি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো এমিশন এবং জিরো পভার্টি। সেই জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে কি দরকার ছিল? জনগণের আয়ের বিষয়, আয় কি করে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করা দরকার ছিল। কর্মসংস্থান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করা দরকার ছিল। পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে আলোচনা করা। এই ব্যাটারি রিক্সার যে অবস্থা, সব লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে। পরিবেশ দূষণ, এই লেড অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য কত ভয়ঙ্কর, এটা নিয়ে কোনো কথা আছে? ঢাকা শহরের বাচ্চাদের ব্রেইনের মধ্যে সীসা পাওয়া যাচ্ছে, আর আমরা সীসার ব্যাটারি দিয়ে ঢাকা শহর ভরে দিচ্ছি। এই যে অবস্থান, এই অবস্থান কি জনগণের অভিপ্রায়? জনগণের অভিপ্রায় কি শুধুমাত্র এই ভোটাভুটি আর এইসব জায়গাতেই আছে? জনগণ ভোট দিতে যাবে কি না এটা নিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত কোনো প্রচারণা চালানো হচ্ছে? জনগণকে উৎসাহিত করা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে আসবেন, ভোট দিবেন? এখনো পর্যন্ত বলা হচ্ছে, বরং তো জনগণ সংশয়ে। জনগণ তো নির্বাচন নিয়ে সংশয় আছেই। কিন্তু আপনি দেখেন, বিদেশে একটি বক্তব্য এসেছিল, জনগণ টাকা দিয়ে ভোট বিক্রি করে, মানে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এই যে টাকার বিনিময়ে ভোট বেচবেন না, এই প্রচারণাটা আছে এই সোশ্যাল মিডিয়া বলেন বা কোথাও আছেন। সোশ্যাল মিডিয়া ভর্তি আপনি দেখবেন রাজনৈতিক বক্তব্য, সরকারের আছে, রাজনৈতিক দলগুলোর আছে, আমাদের মতো লোকজনও অনেকে রাজনৈতিক বক্তব্য দেন, বিদেশ থেকেও রাজনৈতিক বক্তব্য আসে। কিন্তু কোনো একজন কি বলছেন যে টাকার বিনিময়ে ভোট বেচবেন না, সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেন, আগামী নির্বাচনে আপনি এমনভাবে ভোট দিবেন যাতে সত্যিকারের মঙ্গল করতে পারে এমন ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসেন, আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না? কোনো একটা শব্দ উচ্চারিত হয়েছে কারো মুখে, কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখে? তারা খালি মুখে মুখে বলেন নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করবেন। জনগণকে উৎসাহ দেওয়ার সেই জায়গাটা কোথায়? এবং আজকে যে গণভোটের কথা বলা হচ্ছে, গণভোট কি জিনিস এইটা বুঝে লোকজন, সেটা বোঝানোর জন্য তো 6 মাস 1 বছর লাগার কথা। ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা নিয়ে আরও আমাদের সময় আছে, সেটা নিয়ে আলোচনা করব। দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা আলোচনার অধিকাংশ সময় পার করে এসেছি। জনাব কাফি রতন, এই যে গণভোট প্রশ্নে নানান আলোচনা আমরা করলাম, এতে কি আসলে শেষ পর্যন্ত, আপনি হয়তো আবারও 8 তারিখে যাবেন বৈঠকে, এই জুলাই সনদ, মানে রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের হয়েছিল 5ই আগস্টের পরে। তো এখন নির্বাচনে যদি আমরা সরাসরি চলে যাই, যেটা আব্দুল নূর তুষার বলছিলেন যে আসলে সংসদের হাতে ছেড়ে দেওয়া, সেক্ষেত্রে আবার 90-এর মতো হবে না? আমরা যে আলোচনা হচ্ছিল যে 3 জোটের রূপরেখা, সেটা পরে বাস্তবায়ন হয় নাই, এই সংখ্যা তো মানুষের মনে আছে।
আপনি কি মনে করেন যে এরকম যদি গণভোট ছাড়া আমরা নির্বাচনে যাই এবং নির্বাচিত সরকার হাতে সব ছেড়ে দেই, তাহলে আবার জনগণ প্রতারিত হতে পারে কিনা? গণভোটটা আসলে মূল বিষয় না। এই যে জুলাই জাতীয় সনদ, এইটার আইনগত ভিত্তি কি হবে, এইটা নিয়ে কিন্তু আলোচনা। এখন বললাম না 6টা মত ছিল, কেউ বললো যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে করেন, কেউ বললো 106 এর মাধ্যমে করেন, কেউ বললো আমরা যদি সরাসরি গণভোট নাই যাই, যদি ইলেকশনেই চলে যাই, তাহলে তো এটার আর কোনো মানে এই যে অঙ্গীকার করতে হবে না, যে মানে আপনার 3 জোটের রূপরেখা সাইন করছে, কোনো অঙ্গীকার করে নাই, ফলে কেউই এটা বাস্তবায়ন করে নাই। 3 জোটের রূপরেখায় ছিল যে পতিত স্বৈরাচারের যারা দোসর, মানে ক্যাবিনেট মিনিস্টার, তাকে কেউ নিবে না। কিন্তু আমরা দেখলাম যে 90 গণঅভ্যুত্থানের পরে তারা এই দল ওই দল সেই দল, নাম বললাম না, মিলন ভাই রাগ করবে, এই চলে গেল, এবং তারা ওইখানে গিয়ে মন্ত্রী হলো, এমপি হলো, এবং তারা টপ মিনিস্টার হয়ে গেল। তো এই যে প্রক্রিয়াটা, আপনি এই যে আপনি সাইন করলেন কিন্তু আপনার কোনো অঙ্গীকার নাই, তাহলে আপনি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন সেটা কিভাবে বুঝবে? ফলে ওই যে বাস্তবায়ন করার জন্য যে জিনিসটা একটা লেজিটিমেট সিচুয়েশন তৈরি করা, এই জুলাই সনদ অনেক মানে আমরা লুপহোলস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জুলাই সনদের মধ্যে অনেক বক্তব্য আছে যেগুলির মধ্যে অনেক দলই মানছে না বা মানতে পারছে না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং বলা আছে যে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা যদি ক্ষমতায় যায়, যাওয়ার পর যে তারা সংবিধান সংশোধন করতে চায়, যেমন ধরেন একটা উদাহরণ হিসাবে বলি, এখন যে 4 মূলনীতি আছে, যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা তো 5ম সংশোধনীর যে 4 মূলনীতি সেখানে তারা যাবে, সেই রাষ্ট্রীয় পরিচালনার যে মূলনীতিগুলি সেখানে যাবে। ফলে তারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে যে আমরা ওই মূলনীতিতে আমরা যাব, ফলে ওইটা করার তার অধিকার থাকবে। কিন্তু মানে বেসিক যেই বিষয়গুলি আছে শাসনতন্ত্রে, যে বেশি যে 10 বছরের বেশি, যেটা 2 টার্ম হোক 4 টার্ম হোক, কিন্তু 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এর কতগুলি বিষয় আছে, সেইগুলি মেনে চলার জন্য যেই ব্যবস্থা, সেটা হচ্ছে জুলাই সনদে আমি যেটা বুঝেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, জুলাই সনদটা কেন প্রি ইলেকশন একটা ভোট হবে বা জাতীয় নির্বাচনের সাথে একটা ভোট হবে, কারণ হচ্ছে যে এখন যদি একটা গণভোট হয়, গণভোটের জন্য 3 মাস 4 মাস চলে যাবে, তাহলে ফেব্রুয়ারিতে কোনোভাবেই জাতীয় নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফলে যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হয়, তাহলে সাইমেন্টেনিয়াসলি একই দিনে 2টা নির্বাচন করতে হবে। এইটা তুষার খুব ভালোভাবে বলছে, তাহলে ওইটাকে প্রচার করবে। আমরা তো আমাদের ফার্স্ট দ্য পোস্ট নির্বাচনের জন্য ব্যস্ত থাকবো, তাহলে ওইটার নির্বাচন প্রচার কি করবে? ওইটা সব প্রচার সরকার করবে। তবে মানে আমি খুব মানে একটা তরলভাবে বলছি, লাইটার, মানে 77-এ যে গণভোট হয়েছিল বা এরশাদ আহমদ যে গণভোট হয়েছিল, সেখানে কিন্তু ভোট দেখানোতে কোনো সমস্যা হয়নি, 99% ভোট পড়েছিল, আমরা চাই না, দ্যাটস ট্রু। ফলে গণভোটের ইস্যুটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কে প্রচার করবে? আমি তো প্রচার করবো আমার ক্যান্ডিডেট নিয়ে, আমি তো গণভোট নিয়ে প্রচার করবো না। দেখা গেলো আমরা সব নির্বাচন করলাম আর গণভোট ফেল করে গেল, না ভোট বেশি পড়ে গেল, তখন কি হবে সিচুয়েশন? ধন্যবাদ আব্দুল তুষার, আপনি অনেক মানে প্রশ্ন তুলেছেন। বিপরীতে কি হতে পারে? একটা তো বলছিলেন যে ওটা একটু বিস্তারিত জানতে চাই, বা সময় কম, যে সবই কি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিবেন, তার আগে কি করে? আমাকে একটা জিনিস বোঝানো, যে স্ববিরোধী বক্তব্য। আপনি এইখানে যদি কেউ গণভোট করে, আপনি ধরে নিচ্ছেন যে ওই জনগণের রায় ঠিক আছে এবং সেটা সবাইকে মানতে হবে, অথচ যে লোকগুলি এটা মানবে তারা সংসদে গিয়ে আপনার সন্দেহ হচ্ছে যে তারা মানবে না। যাদেরকে জনগণ ভোট দিল তাদেরকে আপনি বিশ্বাস করেন না, তাহলে সেই জনগণকে কিভাবে বিশ্বাস করছেন? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এটা বুঝায় যে জনগণ ভোট দিয়ে তাকে পাঠাইছে সংসদে, আপনি তাকে বিশ্বাস করেন না, আমাকে বিশ্বাস করেন। আপনি চিন্তা করেন, গণভোট হইলে আমি একরকম ভোট দিব আর এমনি ভোট হইলে আমি আরেক রকম ভোট দিব, তাহলে আপনি ভোটারকে সন্দেহ করছেন। আমার কাছে উনি বেশি গুরুত্বপূর্ণ, কেননা দেশ উনি 5 বছর চালাবে, গণভোটের ইয়াস নো দিয়ে দেশ চলবে না। ফলে ওনাকে আমার ট্রাস্ট করতে হবে। আমার দায়িত্ব হচ্ছে ট্রাস্টেড পার্সনকে সংসদে পাঠানো। 3 জোটের রূপরেখা যে মানা হয় না, এর কারণ হচ্ছে আমরা ট্রাস্টেড লোকজনকে সংসদে পাঠাইনি, আমরা দল দেখে মার্কা দেখে ভোট দিয়েছি। আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই যে গুপ্ত রাজনীতি লুকিয়ে ছিল দলের মধ্যে, এটা তো এহসানুল হক মিলন ভাইরা এখন ভালো বুঝবেন, ছাত্রলীগও টের পাচ্ছে। তাহলে ওই যে আপনি বলেছেন না কাফি ভাই, যে 3 জোটের রূপরেখায় স্বৈরাচারের দোসরদেরকে নিবে না, তারপরে নিয়ে নিল, তো বের হয়ে যদি বলতো আমি গুপ্ত ছিলাম, স্বৈরাচারের মধ্যে লুকিয়েছিলাম, আসলে আমি আওয়ামী লীগ, আসলে আমি বিএনপি, স্বৈরাচারের দোসরদেরকে এইখানে নেওয়া যাবে না, 3 জোটের রূপরেখা ভঙ্গ হয়েছে, কিন্তু স্বৈরাচারের ছাত্র লীগের মধ্যে যারা ছিল
তারা তো বের হয়ে আসলে বললে তারা ঠিকই দলের মধ্যে ঢুকে দলের নেতাও হতে পারছে। এই হচ্ছে স্ববিরোধিতা। আমাদের রাজনীতির মধ্যে দুই ধরনের রাজনীতিবিদ আছেন। এক ধরনের রাজনীতিবিদ হচ্ছেন বছরের পর বছর রাজনীতি করেন, জনগণের কথা বলেন, ভোটে কম জিতেন, কিন্তু তাদের বইপত্র যদি পড়েন, তাদের কথাবার্তা যদি পড়েন, দেখবেন তারা জাতিকে নিয়ে এত চিন্তা করেছেন, সেই চিন্তাগুলির ভেতর থেকে দান খয়রাত ধার করে অন্যান্য দলগুলি ভালো জিনিস নেয়, খারাপ জিনিস ফেলে দেয়। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল কিন্তু কমিউনিস্ট পার্টি, এবং কমিউনিস্ট পার্টির বইপত্র পড়বেন, এরা কিন্তু অনেক জিতে না ইলেকশনে, কিন্তু তারা দেশ নিয়ে চিন্তা করে। এখন ভোটার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে চিন্তা করা যে আমি ওইখানে ভোট দিব কিনা। আপনি ভোটারকে মোটিভেট করেন টু ভোট ইন দ্য রাইট প্লেস। আপনি কি করছেন? আপনারা কয়েকজন মিলে শিক্ষিত, অভিজাত, বিদেশে পড়ালেখা করা, অনেকদিন বিদেশে থাকা, বিদেশি পাসপোর্টধারী এইসব লোকজন এসে আপনারা দেশটাকে আমেরিকা বানিয়ে দিচ্ছেন। দেশের নেতারা আমেরিকানদের মতো হইলে কি দেশ আমেরিকানদের মতো হবে, নাকি দেশের জনগণ ভোটাররা আমেরিকানদের মতো হইলে পরে দেশ ঠিক হবে? আমেরিকানরাও ট্রাম্পকে ভোট দেয় কেন জানেন? প্রচারণা, মোটিভেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই মোটিভেশন এবং প্রচারণার জায়গাতে এই সরকার নাই। বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে, কিন্তু কেমন ভোট হওয়া উচিত সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে? ধন্যবাদ আব্দুল তুষার। আমাদের হাতে সময় কম। শেষ বক্তা জনাব এহসানুল হক মিলন, আপনি আজকে আমাদের পুরো আলোচনার মানে আপনার কাছ থেকে চাচ্ছি যে আসলে বিএনপির এক ধরনের অবস্থান চেঞ্জ হয়েছে আমরা দেখলাম, সেজন্য সে আবার সাধুবাদও পেয়েছে কমিশনের কাছ থেকে। তো এখন আমরা আলোচনায় দেখলাম যে অনেক ধরনের লুপহোলস আছে। তো এই অবস্থায় 8 তারিখে যদি আমরা ঐক্যমতে পৌঁছে যাই যে একটা গণভোট হবে, সেটা কি নির্বাচন এবং জুলাই সনদকে সংশয়হীন করবে, না আসলে আরও জটিল হবে পরিস্থিতি? দেখুন, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আলোচনা হয়ে গিয়েছে। বিএনপি কিন্তু গণভোটের ব্যাপারে, নোট অফ ডিসেন্সের ব্যাপারে এবং ঐক্যমত্যের ব্যাপারে বলেছে কোন কোন পয়েন্টগুলো হতেই হবে নির্বাচনে, সেগুলো আমরা আলোচনা করেছি। এখন পরবর্তীকালে গণভোটের বিষয়টা আসার পরে সংবিধানে 142 অনুযায়ী করে সেটাকে আবার স্থায়িত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি একটু তুষার সাহেবের বক্তব্য, এবং একই সাথে সাধারণ সাহেব কিন্তু দুবার ভোটের কথা বলেছেন, একবার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে। না, নির্বাচন আগে সাধারণ নির্বাচনে আপনি করতে পারছেন না, আবার নির্বাচনের গণভোট, আপনি কি নির্বাচনটা না হোক এটা চান? জনগণ সেটা বুঝে। আমি তুষার সাহেবের বক্তব্যের শেষের অংশটাকে একটু বলি। এই যে আমরা গণতন্ত্র প্র্যাকটিস করতে যাচ্ছি, পৃথিবীতে অনেক পুরনো গণতন্ত্র আমরা ইউএসএ দেখেছি, সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গণতন্ত্র। সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশনে দেখা যায় 4 বছরের জন্য একটি প্রেসিডেন্ট এবং ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট দুজনকে কিন্তু ইলেক্টেড হওয়ার সময়, অর্থাৎ যেদিন ভোট হয় সেদিন কংগ্রেসম্যানের ভোট দেওয়া হয়, 1/3 অফ সেনেটরের ভোট দেওয়া হয় এবং প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ভোট দেওয়া হয়। যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট এবং তাদের পার্টি লেটস সে রিপাবলিকান, দে আর নট ওয়ার্কিং গুড, জনগণের পক্ষে কাজ করছে না, 2 বছরের মধ্যেই কিন্তু আবার আপনি কংগ্রেসম্যানের ইলেকশন করছেন, আবার সেনেটরের ইলেকশন করছেন 1/3। এতে করে 2 বছরের ভিতরে কিন্তু আপনি এই প্রেসিডেন্ট ইলেক্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইলেক্ট ভাইস প্রেসিডেন্ট তাদেরকে কিন্তু আপনি প্রশ্নের সম্মুখীন করছেন এবং তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করছেন। এটি হলো চেক অ্যান্ড ব্যালেন্স ডেমোক্রেসি। তারপরে 4 বছরের মাত্র আপনি বুঝতেই পারেন। তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, আপনাকে হঠাৎ মেজরিটি দিল, 2 বছরের মধ্যে মেজরিটি থেকে সরিয়ে নিয়ে আসলো, সেই কিন্তু আমরা ভেবেছিলাম আমেরিকাতে যারা এসছে তারা হয়তো সেই গণতন্ত্র দিবে। সেই গণতন্ত্র তো দিচ্ছেই না, পুরাতন গণতন্ত্রটাকে নিয়ে আরও আমরা ঝামেলা ফেলে দিচ্ছি। অতএব যেটা আমরা বলতে চাচ্ছিলাম, ওই যে বিএনপি প্রথম বলেছিল যত নির্বাচন আগে দেওয়া যায় ততই ভালো, দেখলেন তো সেই পুরনো কথা এখন আসলো। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার মত। ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনাব কাফি রতন, জনাব এহসানুল হক মিলন এবং ডক্টর আব্দুল তুষার। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শক, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।